আছে যে প্রশ্নগুলো হচ্ছে নাবুদ্ধ প্রশ্ন, যেমন নিচের কোনটি সঠিক নয়, নিচের কোনটি প্রযোজ্য নয়, নিচের কোনটি ব্যতিক্রমী হয়, বা নিচের কোনটি এদের থেকে পৃথক। তো এই প্রশ্নগুলি প্যাডাগজিতে একটা মানে গুরুত্বপূর্ণ একটা ব্যাড ইমপ্যাক্ট ফেলে আমাদের পরীক্ষায়, এবং এইখানে আমরা মার খাই। অর্থাৎ পরীক্ষা এই প্রশ্নগুলো কিন্তু আমাদের পরীক্ষা ফেল করায়, সোজা কথা। ঠিক আছে, তো আজকে আমি এই সবগুলা নেগেটিভ যে প্রশ্নগুলো থাকে, এই শুধুমাত্র এই নেগেটিভ যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো থেকে বেছে বেছে কয়েকটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আমি নিয়ে নিয়েছি, আপনাদের সম্মুখে দেখতে পাচ্ছেন। তো আমি তো ক্লাসটা আপনাদের অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে, সুতরাং আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকুন, তাহলে অনেক অজানা জিনিস আপনারা জানতে পারবেন। এবং আপনারা নিজে থেকে কমেন্ট করে জানিয়ে দিন যে কারেক্ট কোন প্রশ্নের কোনটা আনসার কারেক্ট হয়। তো চলুন দেরি না করে আজকের আমাদের প্রথম প্রশ্ন দেখে নেই চট করে। তো দেখুন প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে একবার আমরা একটু দেখে নেই। শিক্ষার অধিকার আইন 2009 প্রযোজ্য নয়, অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 ডাজ নট অ্যাপ্লাই। এবং এই ক্লাসটা আপনাদের এত ইম্পর্টেন্ট হতে চলেছে যে বাংলা প্যাডাগজিতে আপনাদের যথেষ্ট হেল্প করবে, তাছাড়া সিডিপিতেও কিন্তু আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজকের এই ক্লাসটা। কারণ এই প্রশ্নগুলো বাংলাতেও পরীক্ষায় আসে, বাংলা প্যাডাগজিতে। আবার সিডিপি যে সেকশন আছে চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি, যেখানে 30 নম্বর আপনাদের আসে, তো এই টপিকে বা এই যে সাবজেক্ট, এই সাবজেক্টে কিন্তু আপনাদের কভার করবে আজকের এই ক্লাসটা। সুতরাং আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ মনোযোগ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে আপনারা ভাবুন এবং কারেক্ট আনসার দিন। তো আমি এই জন্য আমি দুটাকে মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম হিসাবে আমি দেখাচ্ছি, কারণ প্রশ্নটা দুটা ভাষায় বাংলা এবং ইংলিশে নিয়েছি, যাতে করে সিডিপিতে যদি প্রশ্ন আসে তাহলে ইংলিশে আসবে এবং বাংলাতে আসলে বাংলায় আসবে, যাতে করে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 ডাজ নট অ্যাপ্লাই, অর্থাৎ শিক্ষার অধিকার আইন 2009 যে কথাগুলি বলেছে তার মধ্যে নিচের কোনটা প্রযোজ্য নয়। 1 নম্বর বলেছে নিয়মিত শিশুদের উপস্থিতি, প্রতিবন্ধী শিশুদের বয়স হতে হবে 14 থেকে 18, আবার বলেছে 6 থেকে 14 বছর বয়সী শিশু। তো এই ক্ষেত্রে কোনটা হবে কারেক্ট আনসার, অর্থাৎ কোনটা ব্যতিক্রমী? তো ব্যতিক্রমী মানে শিক্ষার অধিকার আইন 2009 সম্পর্কে এখানে 3টা অপশন আছে সত্য, ভালো করে বুঝবেন। 3টা অপশন আছে যেগুলো কারেক্ট অপশন থাকবে, শুদ্ধ থাকবে। একটা আনসার ভুল থাকবে, একটা প্রযোজ্য নয় বলেছে, একটা আনসার শিক্ষার অধিকার আইন অনুযায়ী মানে নয়। তো কোনটা নয় সেটা আমাদের দেখতে হবে, এটাই হবে কারেক্ট আনসার। তো 1 নম্বর দেখি শিক্ষার অধিকার আইন, আমি কথা বলতে যাচ্ছি, আপনারা কমেন্ট বক্সে কারেক্ট আনসার জানাতে থাকুন, যাতে করে আপনাদেরও কনফিডেন্স লেভেলটা হাই হয়। তো রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 বলেছে নিয়মিত শিশুদের উপস্থিতি হতে হবে, রেগুলার অ্যাটেন্ডেন্স অফ চিলড্রেন। ঠিক আছে, আমাদের শিশুদের রেগুলার অ্যাটেন্ডেন্স থাকতে হবে। প্রতিবন্ধী শিশু, চিলড্রেন উইথ ডিসেবিলিটিস, যে সকল শিশুরা প্রতিবন্ধী রয়েছে, ডিসেবিলিটিস রয়েছে, তাদেরকেও কিন্তু এই শিক্ষার অধিকার আইনে আনা হয়েছে। আর এই শিক্ষার অধিকার আইনে যেটা বলা হচ্ছে যে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দিতে হবে। ঠিক আছে, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 6 থেকে 14 বছর। কিন্তু শিক্ষার অধিকার আইন কিন্তু 14 থেকে 18 বলেনি, এটা ভুল, এটা হলো মিস্টেক, এটা ভুল, 6 থেকে 14 বলেছে। তার মানে আমরা দেখলাম এখানে ভুল কোনটা, ভুল হচ্ছে শিশুদের মধ্যে বয়স 14 থেকে 18। তো রাইট টু এডুকেশন বলেছে যে 6 থেকে 14 হবে, তো 14 থেকে 18 যেহেতু হবে না, সুতরাং এই ক্ষেত্রে এইখানে বলেছে কোনটা প্রযোজ্য নয়, তার মানে এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন এবার নেক্সট প্রশ্ন দেখি। নিচের কোনটি প্রতিভাবান হওয়ার লক্ষণ নয়? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ সাইন অফ বিং ট্যালেন্টেড? তো ট্যালেন্টেড বাচ্চার ক্ষেত্রে নিচের কোন লক্ষণটা দেখা যায় না? কৌতূহল, অর্থাৎ প্রতিভাবান শিশুদের মধ্যে কৌতূহল থাকে, কোনটা লক্ষণ নয় বলেছে। তার মানে প্রথমে আমাদের বেছে নিতে হবে যে গিফটেড চিলড্রেন বা ট্যালেন্টেড শিশুদের বা প্রতিভাবান শিশুদের লক্ষণ কোনগুলা। নিচের 3টা হবে যেগুলো লক্ষণের মধ্যে পড়বে, আর একটা লক্ষণ হবে না, উইদাউট এটা প্রতিভাবান শিশুদের লক্ষণ হবে না। তো কোনটা প্রতিভাবান শিশুদের লক্ষণ নয় এটা কিন্তু আমাদেরকে এবার বলতে হবে। তো দেখুন এখানে বলেছে কৌতূহল, অর্থাৎ প্রতিভাবান শিশুদের মধ্যে কৌতূহল থাকতে হবে, কিউরিওসিটি থাকতে হবে।
একটা উত্তেজনা থাকতে হবে, আমি পারবো, শিখবো, এই ধরনের তার মনে একটা কৌতূহল থাকতে হবে। অনন্যতার মধ্যে অভিব্যক্তি অর্থাৎ ইউনিকনেস ইন এক্সপ্রেশন, অর্থাৎ তারা যখন এক্সপ্রেশন করে, কোনো কিছু যখন প্রকাশ করে, এক্সপ্রেস করে বা অভিব্যক্তি করে, তার মধ্যে সে একটা মানে একটা নতুন কিছু আবিষ্কার করতে চায়, অন্য কিছু নতুন একটা ইউনিক কিছু একটা সে তৈরি করতে চায়। যে আমি প্রতিভাবান শিশুরা সবসময় একটু ইউনিক থাকে, অন্যদের থেকে একটু আলাদা থাকে, অর্থাৎ অন্যরা একটু যেহেতু যা পারছে তার থেকে প্রতিভাবান শিশুরা তাদের তুলনায় একটু বেশি পারে, বেশি সক্ষম হয়। সুতরাং অনন্যতার মধ্যে অভিব্যক্তি, এটাও কারেক্ট। ধারণায় সৃজনশীলতা, যারা প্রতিভাবান শিশু আছে তারা কি করে, তারা তারা যে আইডিয়া তৈরি করে বা তারা যেটা ধারণা তৈরি করে তার মধ্যে ক্রিয়েটিভিটি থাকে, ঠিক আছে। কিন্তু প্রতিভাবান শিশুরা কখনো অন্যদের সঙ্গে মারামারি করে না, ফাইটিং উইথ আদার্স। প্রতিভাবান শিশু বা ভালো ছাত্র বা গিফটেড বাচ্চা বা ট্যালেন্টেড বাচ্চাগুলো কখনো কি করে না, অন্যদের সাথে মারামারি করে না। তো সুতরাং এই ক্ষেত্রে অন্যদের সাথে মারামারি করা, এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন দেখি, নিচের কোনটি ভাষার বিকাশকে প্রভাবিত করে না? নিচের কোনটি ভাষার বিকাশকে প্রভাবিত করে না? ম্যাচুরিটি, হেলথ, মোটিভেশন, হাইট অর ওয়েট। ভাষার বিকাশকে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোন বিষয়টা আমাদের প্রভাব ফেলবে না? একজন ছাত্র তার মধ্যে যদি ম্যাচুরিটি থাকে বা পরিপক্কতা থাকে, তার মানে সে কী করবে, তার ভাষার বিকাশে প্রভাব করবে। যার ম্যাচুরিটি যত বেশি, ঠিক আছে, সে কী করবে, ভাষা বিকাশ তত ভালো পারবে। যার ম্যাচুরিটি কিছু কম রয়েছে, সে কী করবে, ভাষা বিকাশ একটু কম পারবে। স্বাস্থ্য কিন্তু ভালো থাকতে হবে। স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকবে, মন ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকবে, আর মন ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকলে অটোমেটিক্যালি তার মধ্যে ভাষার বিকাশ থাকবে, নতুন সে কথাগুলো বলতে পারবে। প্রেরণা, মোটিভেশন তার মধ্যে থাকতেই হবে। সে যদি মোটিভেশন তার মধ্যে থাকে না, প্রেরণা থাকে না, তাহলে সে ভাষার বিকাশে বাধাগ্রস্ত হবে। কিন্তু হাইট বা ওয়েট অর্থাৎ উচ্চতা এবং ওজনের সঙ্গে ভাষার বিকাশের কোনো সম্পর্ক নাই। অর্থাৎ একজন 3 ফুটের বাচ্চা এবং 5 ফুটের বাচ্চার মধ্যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট যে তফাৎ হবে, যে ওই বাচ্চাটা 5 ফুট, তার উচ্চতা বেশি, তার মানে সে ভাষার বিকাশ বেশি পারবে, আর ওই বাচ্চাটা 3 ফুট, তার মানে সে যে ভাষার বিকাশ কম পারবে, সেরকম কোনো কথা নয়। সুতরাং কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি। নেক্সট, এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে, খুব তাড়াতাড়ি করে সে জানান তো ভাই। চরিত্র গঠনের মধ্যে কোন কারক সহায়ক নয়? অর্থাৎ মানে নিচের কোন কারকটা একটা চরিত্র গঠনের কোনো একটা ফ্যাক্টর নয় বলতে পারি, বা একটা কারক নয় বলতে পারি, বা একটা উপাদান নয় আমরা বলতে পারি। হ্যাবিট, ইচ্ছা, অনুকরণ বা না ইনস্ট্রাকশন। চরিত্র গঠন, বিল্ড এ ক্যারেক্টার, একজনের চরিত্র গঠন করতে গেলে নিচের কোন কারকটা সহায়ক নয়? অর্থাৎ এখানে আমাদের প্রথমে দেখতে হবে যে চরিত্র গঠনের জন্য এখানে কোন জিনিসগুলো আমাদের আবশ্যক, চরিত্র গঠনের জন্য কোন কারকটা আমাদেরকে ফ্যাক্টর ভূমিকা পালন করে আমাদের দেখতে হবে। কিন্তু আমরা একটা জিনিস দেখব, যেটা নেগেটিভ রয়েছে সেটা বের করতে হবে। 3টা বের করলে অটোমেটিকলি একটা চলে আসবে। তো চরিত্র গঠন, আমরা যদি একটা ভালো জিনিস, আমাদের যদি একটা ভালো অভ্যাস যদি আমরা প্রতিদিন গড়ে তুলতে পারি, তার মধ্যে চরিত্র গঠনে সাহায্য করবে, প্রভাব ফেলবে। ইচ্ছা, আমার ইচ্ছা বা ডিজায়ার থাকতে হবে, একটা অভ্যাস, যে কোনো একটা অভ্যাস। যেমন আমি মর্নিং ওয়াক করব, সকালে ঘুম থেকে উঠে আমি ওয়াক করব, দ্যাট ইজ কল্ড মর্নিং ওয়াক। যদি আমার ইচ্ছা থাকে তাহলে আমি এই অভ্যাসটাকে গড়ে তুলতে পারবো। যদি আমার অভ্যাস না থাকে তাহলে কিন্তু আমি যদি আমার ইচ্ছা না থাকে তাহলে কিন্তু আমি অভ্যাসটাকে পরিপূর্ণ করতে পারবো না। সুতরাং ইচ্ছাও কিন্তু আমার লাগবে। অনুকরণ বা ইমিটেশন, যেটাকে বলা হয়, যে অনুকরণের মাধ্যমে আমরা কিন্তু অনেক সময় অনেক জিনিসগুলো শিখে থাকি জেনারেলি, সাধারণভাবে। কারণ অন্যদের ভালো চরিত্র, যে দেখতে পাচ্ছি আমাদের ওই যে ব্যক্তি, খুব সৎ ব্যক্তি, উনি কীভাবে চলাফেরা করছেন, ওনার চরিত্রটা কি, ওনাকে মানুষ এত সম্মান করে কেন করে, ওনাকে এত ভক্তি শ্রদ্ধা করে, আমাকে কেন করবে? আমি যদি তার মতো হই তাহলে আমাকেও অন্যরা ওনার মতো আমাকে সম্মান জানাবে, রেসপেক্ট জানাবে, শ্রদ্ধা জানাবে। যার ফলে আমরা কী করলাম, অনুকরণ বা ওনাকে ইমিটেশন করলাম। কিন্তু এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে আমাদের নির্দেশ বা ইনস্ট্রাকশন। চরিত্র গঠন, আমার চরিত্র ভালো হবে না খারাপ হবে, সেটা অন্যজন ইনস্ট্রাকশন দেবে, নির্দেশ দেবে। আরে তোর চরিত্র খারাপ, তুই এরকম কাজ কর, তোর চরিত্র ভালো হবে। আরে তোর চরিত্র খারাপ, তুই এরকম কাজ কর, তোর চরিত্র ভালো হবে।
তো এই যে নির্দেশ বা ইনস্ট্রাকশন, সেটা জেনারেলি আমরা অন্যের কথায় কখনো আমরা নিজের চরিত্র ঠিক করতে পারি না। অন্যের নির্দেশে নিজের চরিত্র আমরা ঠিক করতে পারি না। নিজের চরিত্র ঠিক করতে গেলে আমার এই অভ্যাস থাকতে হবে, ভালো জিনিসের প্রতি ইচ্ছা থাকতে হবে এবং অনুকরণ থাকতে হবে। সুতরাং ইনস্ট্রাকশন বা নির্দেশ এখানে সহায়ক নয়। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি। নিচের কোনটি শিশুদের সৃজনশীলতা বিকাশে সহায়ক নয়? নিচের কোনটি শিশুদের সৃজনশীলতা বিকাশে সহায়ক নয়? খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান তো কারেক্ট অ্যান্সার কী হবে। খেলা, বক্তৃতা, গল্প লিখন না নির্মাণ সম্পর্কিত কার্যক্রম সৃজনশীলতা বিকাশে সহায়ক করে? কোয়েশ্চেন নাম্বার 5। এখানে দেখো সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি। আমরা যখন গেম খেলি, শিশুরা যখন গেম খেলে, তো গেম খেলার সময় কিন্তু তারা একটা ক্রিয়েটিভিটি থাকে তাদের মধ্যে। আমি তার থেকে বেশি পারবো, আমাকে তার থেকে, আমি কোন টেকনিকে খেললে তাকে আমি হারাতে পারবো, আমি নিজে জিততে পারবো। এই দেখুন, আমি কোন টেকনিকে খেললে আমি তাকে হারাতে পারবো এবং আমি জিততে পারবো। তো এটার মধ্যে তার একটা ক্রিয়েটিভিটি রয়েছে। সে নতুন কিছু একটা সৃষ্টি করতে চাইছে যে আমি কি করে করলে আমি খেলা থেকে জিততে পারবো, মানে তার মধ্যে ক্রিয়েটিভিটি আছে বা ক্রিয়েটিভিটি চিন্তাধারা করছে, সুতরাং খেলা হচ্ছে। তারপর হচ্ছে স্টোরি রাইটিং। আপনি যখন কিছু গল্প লিখবেন তখন আপনার মধ্যে সৃজনশীলতা থাকতে হবে। যদি কারোর মধ্যে সৃজনশীলতা, ক্রিয়েটিভিটির যে দক্ষতা, স্কিল, এটা যদি না থাকে তো আপনি কোনো গল্প লিখতে পারবেন না। গল্প লিখতে গেলে আপনাকে নিজে থেকে কিছু একটা লিখতে হবে। তো নিজে থেকে যখনই কিছু একটা লিখবেন সেটা কী হবে, ক্রিয়েটিভিটির আওতায় এসে পড়বে বা সৃজনশীলতার আওতায় এসে পড়বে। তারপর বক্তৃতা বা স্পিচ। আপনি যখন একটা লেকচার দেবেন, একটা স্পিচ যখন দেবেন, তখন আপনার সৃজনশীলতা থাকতে লাগবে। কারণ আপনি ক্রিয়েটিভলি আপনি কিছু একটা, আপনি মঞ্চে গেলেন, তো মঞ্চে গিয়ে আপনি কি করলেন, একটা লম্বা একটা লিস্ট তৈরি করলেন। ঠিক আছে, ধরে নিন এটা একদম টোটালি আমি প্রথমে গিয়ে এই কথাগুলি বলবো। মাননীয় সম্মানিত সভাপতি, আজকের এখানে উপস্থিত সবাইকে জানাই সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা। তো আজকের এই মহতী অনুষ্ঠানে আমি আপনাদের মধ্যে বিষয় নিয়ে আলোচনা করব। এই সবগুলো জিনিসকে আপনি কাগজে লিখে লিখে দেখে দেখে বলবেন? কখনো না। এই সময় জিনিসগুলো আপনাকে মন থেকে বলতে হবে, তাই তো? আপনি প্রথমে মাইন্ড সেট করে নেবেন যে আমি কোন কোন টপিকের উপর আলোচনা করব, কী কী বিষয় বলবো। তারপর এই জিনিসগুলো আপনি আপনার যে মাইকে গিয়ে বা কোনো একটা কী বলবো স্টেজে গিয়ে আপনি যখন ভাষণ দেবেন, তখন একদম টু দ্য লাইন, টু দ্য পয়েন্ট, কিন্তু কপিতে দেখে দেখে যদি আপনি সেটা বলেন, সেটাকে ভাষণ বা বক্তৃতা বলা হয় না। ঠিক আছে, আপনি ঠিক আছে ক্লু পয়েন্টগুলো লিখতে পারেন, ক্লু পয়েন্টগুলো দেখে দেখে বলেন, একদম অ্যাজ ইট ইজ যদি লেখা থাকে আর দেখে দেখে যদি পড়ুন, তাহলে সেটা রিডিং হয়ে গেল, বক্তৃতা তো হলো না। সুতরাং এই ক্ষেত্রে বক্তৃতার ক্ষেত্রে কিন্তু আপনার কী লাগছে, সৃজনশীলতা লাগছে। তো যেহেতু দেখলাম খেলার ক্ষেত্রে, বক্তৃতার ক্ষেত্রে এবং গল্প লিখনের ক্ষেত্রে যেহেতু আমাদের সৃজনশীলতার প্রয়োজন আছে, তার মানে নির্মাণ সম্বন্ধীয় কার্যক্রম বা কনস্ট্রাকশন রিলেটেড অ্যাক্টিভিটিস এখানে সৃজনশীলতা কাজ করে না। কারণ কি একটু আলোচনা করি। কারণ কনস্ট্রাকশন রিলেটেড অ্যাক্টিভিটিস, আমাকে যে অ্যাক্টিভিটিসটা দেওয়া আছে, আমাকে একটা অ্যাক্টিভিটি দেওয়া আছে, যে অ্যাক্টিভিটি কি, অ্যাক্টিভিটি তুমি করো 2+3। আমাকে একটা অ্যাক্টিভিটি দেওয়া হলো, 2+3 কত হবে? তো এটাকে আমার কি করতে হবে, এটাকে আমি কনস্ট্রাক্ট করতে হবে। এই যে একটা অ্যাক্টিভিটিস, ধরে নিন 2+3, এটা হচ্ছে আমার অ্যাক্টিভিটিস, এটাকে কি করতে হবে, কনস্ট্রাক্ট করতে হবে। তো তার মানে আমি এখানে 3 আর 2 5 আমাকে করতেই হবে। 3 আর 2 5 না করে আমি যদি 4 করি, 6 করি, 8 করি বা 9 করি, আমার কিন্তু এই ক্ষেত্রে হবে না। এখানে আমাকে একটা অ্যাক্টিভিটিস অলরেডি দেওয়া আছে, একটা পারফেক্ট অ্যাক্টিভিটিস 4+3 আমাকে দেওয়া আছে। তো এটাকে আমাকে কি করতে হবে, কনস্ট্রাকশন করতে হবে, কনস্ট্রাক্ট করতে হবে। সুতরাং এখানে আমাকে 7 করতেই হবে। তো যেহেতু 7 করতে হবে, এখানে আমার ক্রিয়েটিভিটি কোথায়? ক্রিয়েটিভিটি মানে আমি নিজে থেকে কিছু একটা করবো। যেমন আমি মঞ্চে গেলাম, লেকচার দিলাম, স্পিচ দিলাম, একটা গল্প লিখলাম, আমার মন থেকে যা যা হলো আমি তা লিখলাম, এটা ক্রিয়েটিভিটি। তো এখানে তো এটা নির্দিষ্ট আমাদের দেওয়াই যাচ্ছে। আর এখানে যদি শুধু কনস্ট্রাকশন দেওয়া থাকতো, রিলেটেড অ্যাক্টিভিটিস যদি সেটা দেওয়া থাকতো না, তাহলে এটাই কিন্তু হতো আমাদের সৃজনশীলতার অংশ। কারণ কনস্ট্রাকটিভিজম যখন আমরা করি, কনস্ট্রাকশন করি, নতুন কিছু তৈরি করি, তখন আমাদের সেটা ক্রিয়েটিভিটির প্রয়োজন আছে। কিন্তু যেহেতু এর রিলেটেড অ্যাক্টিভিটিস শব্দটা দেওয়া হয়েছে, সুতরাং এই ক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। আশা করি বুঝতে পারছেন। আর যদি এখানে কনস্ট্রাকশন থাকতো, তাহলে এটাই কিন্তু সৃজনশীলতার আওতায় পড়তো। তাহলে এখানে অপশনে কিন্তু অন্য কোনো একটা থাকতো যেটা সহায়ক নয়। বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি। তারপর দেখুন, যে কারক বা ফ্যাক্টর মানসিক বিকাশ প্রভাবিত করে না, নিচের কোন কারকটা মানসিক বিকাশে প্রভাব করে না বা মানসিক বিকাশের প্রভাব বিস্তার করে না?
পারিবারিক পরিবেশ, ধর্মীয় পরিবেশ, পরিবারের সামাজিক অবস্থা, নাকি পরিবারের অর্থনৈতিক অবস্থা? এখানে কোয়েশ্চেন নম্বর 6 কারেক্ট আনসার কোনটা হবে তাড়াতাড়ি বলুন তো ভাই। মানসিক বিকাশ, আপনার মেন্টালি যে ডেভেলপড হবে, আপনার পারিবারিক পরিবেশ যদি শান্তি শৃঙ্খলাভাবে থাকে, আপনার ফ্যামিলির মধ্যে আপনার যদি অ্যাডজাস্টমেন্টটা ভালো থাকে, পরিবারের সবাই যদি হাসি খুশি থাকে, সব সময় হাসতে খেলতে সবসময় যদি পরিবারের সবাইকে দেখা যায়, তাহলে আলটিমেটলি আপনার মানসিকটা ভালো থাকবে। আর কোনো পরিবারে যদি সবসময় দেখা যায় যে এই পরিবারে সবসময় ঝগড়াঝাঁটি লেগে আছে, শুধু দ্বন্দ্ব বিবাদ গালি গালাজ পরিবারের মধ্যে সবসময় আছে, তার মানে আপনার মানসিক বিকাশে কী করবে, ক্ষতি করবে, আর মানসিক বিকাশ নষ্ট হবে। ঠিক আছে, সুতরাং পারিবারিক ফ্যামিলি আমাদের প্রভাব বিস্তার করে তো। সোশিয়াল স্ট্যাটাস অফ দ্য ফ্যামিলি, পরিবারের সামাজিক অবস্থা, এই পরিবারের সামাজিক অবস্থা যদি ভালো হয় তাহলে আপনার মানসিক অবস্থা ভালো হবে। তো পরিবারের সামাজিক অবস্থা যদি ভালো হয় তাহলে আপনার মানসিক অবস্থাও খারাপ হবে। ঠিক আছে, আলটিমেটলি পরিবারের সামাজিক স্ট্যাটাস যদি ভালো থাকে তাহলে মানসিক বিকাশ ভালো হবে, আর যদি সোশ্যাল স্ট্যাটাস খারাপ হয় তাহলে মানসিক বিকাশ খারাপ হবে। তো আলটিমেটলি প্রভাব বিস্তার করছে। আর ইকোনমিক স্ট্যাটাসটা খুব গুরুত্বপূর্ণ ভাই। सबका विकास, सबका साथ सबका विकास, मूल में है पैसा भैया, बाप बड़ा ना भैया बड़ा, सबसे बड़ा है रुपया। ঠিক আছে, একটা কথা ছিল না ভাই, বাপ বড়া না ভাইয়া বড়া, ভাই সবচেয়ে বড় রুপাইয়া। তো সুতরাং অর্থনৈতিক অবস্থা যদি আপনার ভালো থাকে তাহলে আপনার মানসিক বিকাশ, মেন্টালি আপনি শান্তিতে থাকবেন। আর যদি আপনার কাছে পরিবার চালানোর মতো টাকা পয়সা না থাকে তাহলে আপনি মানসিকভাবে অশান্তিতে পড়ে যাবেন। কোথা থেকে টাকা আনবো, কালকে আমি কি করে পরিবার চালাবো, কালকে আমার ওই খরচ আছে, কালকে আমাকে ওই ছেলের বেতন দিতে হবে স্কুলের, কালকে আমার মেয়ের টিউশন ফিস দিতে হবে, কালকে আমার ঘরে সবজি শেষ হয়ে গেছে, আনতে হবে, কোথা থেকে আনবো, টাকা কোথা থেকে পাবো। এই চিন্তাগুলো করতে করতে আপনার মানসিক দিক বিকাশ হওয়া তো দূরের কথা, মানসিক যা আছে সেটাও নষ্ট হয়ে যাবে, তাই তো। তো সুতরাং এই অপশন এ, সি এবং ডি তিনোটা কিন্তু মানসিক বিকাশে আমাদের প্রভাব বিস্তার করে, কিন্তু ধর্মীয় পরিবেশে আমাদের কোনো প্রভাব বিস্তার করে না। ঠিক আছে, ধর্মীয় বিকাশে আমাদের মানসিকভাবে প্রভাব বিস্তার করে না। সুতরাং এক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার বি। হুইচ ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ এনার্জেটিক ফ্রেন্ডলি চাইল্ড? তো এনার্জেটিক ফ্রেন্ডলি চাইল্ড মানে কি উদ্যমী বন্ধুত্বপূর্ণ শিশুর বৈশিষ্ট্য নয়, অর্থাৎ এটা শক্তিশালী বন্ধু, একটা শক্তিশালী বন্ধু, শিশুদের মধ্যে যে শক্তিশালী বন্ধুত্বপূর্ণ যে ভাব, তার মধ্যে নিচের কোনটা কারেক্ট নয়? যারা এনার্জেটিক ফ্রেন্ড থাকবে, এনার্জেটিক ফ্রেন্ডলি যে চাইল্ড অর্থাৎ উদ্যমী বন্ধুত্বপূর্ণ যে শিশুগুলো থাকবে, ওই শিশুদের মধ্যে চিরফুল থাকবে, মানে তারা সব সময় আনন্দ থাকবে, আনন্দিত থাকবে, হাসি খুশি থাকবে। তাদের মধ্যে সামাজিক থাকবে, তারা সোশ্যালের সঙ্গে কীভাবে মিলামিশা থাকতে হয় তারা চিনতে পারবে। তাদের হাই লেভেল অফ এনার্জি থাকবে, যেহেতু এনার্জেটিক ফ্রেন্ডলি বলেছে তার মধ্যে হাই লেভেল এনার্জি থাকবে, কিন্তু তারা সহজে কিন্তু বিরক্ত হয় না। যাদের মধ্যে এনার্জেটিক ফ্রেন্ডলি চাইল্ড যে সকল বাচ্চারা রয়েছে তারা কি করে, তাদের ধৈর্য শক্তি সব থেকে বেশি থাকে, অন্যান্য শিশুদের তুলনায় তাদের মধ্যে ধৈর্য শক্তিটা একটু বেশি থাকে, সুতরাং তারা সহজেই বিরক্ত হয় না। তো এখানে বলেছে কোনটা বৈশিষ্ট্য নয়, তার মানে সহজেই বিরক্ত হওয়া এটা বৈশিষ্ট্য নয়, সুতরাং কারেক্ট আনসার হবে এই ক্ষেত্রে অপশন নাম্বার সি। নিচের কোনটি গঠনমূলক মূল্যায়নের উপকরণ নয়? ঠিক আছে ভাই, গঠনমূলক মূল্যায়নের উপকরণ নয় কোনটি? মৌখিক প্রশ্ন, মেয়াদি প্রশ্ন, কুইজ আর গেমস আর অ্যাসাইনমেন্ট। গঠনমূলক মূল্যায়ন মানে কি আমরা জানি তো, গঠনমূলক মূল্যায়ন মানে কি বলুন তো? ফরমেটিভ অ্যাসেসমেন্ট, ঠিক আছে, বা আপনি ফরমেটিভ এভ্যালুয়েশন বলতে পারেন, আমরা অ্যাসেসমেন্টটাকে ধরে নিই। তো ফরমেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট, ঠিক আছে, এইগুলো কি, ঠিক আছে, ইউনিট টার্ম কি, টেস্ট কি, এই সবগুলো কিন্তু আমাদের ক্লাস প্রোভাইড করে দেওয়া আছে প্রিভিয়াস ইয়ারে। তো সবগুলো আপনারা আমাদের পুরাতন ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া নতুন করেও আমরা খুব শীঘ্রই ভিডিওগুলো দিতে থাকবো আপনারা পেতে যাবেন। তো বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স সিটেট পরীক্ষার পেতে আপনারা সহজগুরু চ্যানেলের সঙ্গে থাকুন, ঠিক আছে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভালো লাগলে বন্ধুদেরকে একটা শেয়ার অবশ্যই করবেন। এবং আমরা পেইড কোর্স আমরা চালু আছে, তো যারা আপনারা পেইড কোর্সে জয়েন হবেন তারা অবশ্যই সবগুলা ক্লাসের পিডিএফ, তাছাড়া প্রাইভেট ক্লাস, মক টেস্ট আপনারা সবগুলা দিতে পারবেন,
ঠিক আছে, আমরা খুব শীঘ্রই নতুন ব্যাচ আমরা স্টার্ট করব, তো এই ব্যাচে আপনারা জয়েন হতে পারবেন। ঠিক আছে, অলরেডি আমাদের ব্যাচ চলছে, আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে। তো নিচের কোনটি গঠনমূলক মূল্যায়ন? গঠনমূলক মানে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। তো ফরমেটিভ অ্যাসেসমেন্ট মানে কি ভাই, এখানে একটা জিনিস দেখুন, মেয়াদি বা টার্ম টেস্ট। মেয়াদি টেস্ট যখন আমরা বলি মেয়াদি মানে কি, একটা নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পর যে টেস্ট নেওয়া হয়, যেমন বছরে একবার ক্লাস 5-এর একটা ফাইনাল এক্সাম নেওয়া হলো, এটা হচ্ছে মেয়াদি পরীক্ষা। একটা সেমিস্টার এক্সাম নেওয়া হলো 6 মাসে, এটা হচ্ছে আমাদের কি 6 মাসের একটা 6 মাসের একটা সেমিস্টার এক্সাম নেওয়া হলো, এটা হচ্ছে কি আমাদের টার্ম টেস্ট আমরা বলতে পারি। অর্থাৎ কি, এই সময়ে যে আমি যেমন ক্লাস 5-এর আপনি একটা ফাইনাল পরীক্ষা নিলেন, একটা জিনিস বুঝুন, ক্লাস 5-এ আপনি একটা ফাইনাল পরীক্ষা নিলেন, টার্ম টেস্ট হিসাবে যেটা বলে থাকি। মেয়াদি পরীক্ষা যেহেতু বলেছে, এটা মেয়াদি পরীক্ষাটা বুঝিয়ে দিই। তো মেয়াদি পরীক্ষা মানে কি, যেমন ক্লাস 5-এ আপনি একটা ফাইনাল পরীক্ষা নিলেন সম্পূর্ণ বইয়ের উপর, এবং এই বইয়ের উপর ছাত্রটা কতটুকু পড়লো বা কতটুকু শিখতে পারলো, কতটুকু বুঝতে পারলো, এটা আপনি যাচাই করবেন বা বিচার করবেন। এই যে আপনি বিচার করছেন বা যাচাই করছেন, যদি ছাত্রটা ভালো মতো পড়তে পারে, তাহলে কিন্তু সে আর এই বইটার প্রয়োজন নেই, সে অন্য ক্লাসে উত্তীর্ণ হয়ে যাবে। আর যে পারবে না তাকে আপনি ফেল করে রাখবেন, তার জন্য আপনি অন্য ব্যবস্থা নেবেন, রিমিডিয়াল টিচিং দেবেন, সেটা অন্য কথা। কিন্তু এই যে ফাইনালি জাজমেন্টের জন্য যে আপনি এক্সামটা নিলেন একদম শেষে, বছরের শেষে হোক বা টার্মের শেষে হোক, অর্থাৎ একটা মেয়াদি পরীক্ষা যখন নেবেন, সেটা আমাদের ফরমেটিভ অ্যাসেসমেন্ট হবে না, সেটা হবে কি আমাদের সামেটিভ অ্যাসেসমেন্ট। ঠিক আছে, মেয়াদি পরীক্ষা যেটা হবে, এটা আমাদের কি হচ্ছে না ভাই, ফরমেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে না, এটা হবে আমাদের সামেটিভ অ্যাসেসমেন্ট। আর বাকি মৌখিক প্রশ্ন বলুন, কুইজ এন্ড গেমস বলুন, অ্যাসাইনমেন্ট বলুন, ইউনিট টেস্ট বলুন, তাছাড়া পেন পেপার টেস্ট বলুন, এই সবগুলো হচ্ছে আমাদের কি ফরমেটিভ অ্যাসেসমেন্ট। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের হবে গঠনমূলক মূল্যায়নের উপকরণ নয় কোনটি, এটা কারেক্ট আনসার হবে মেয়াদি পরীক্ষা বা টার্ম টেস্ট। একজন শিক্ষক শিক্ষার্থীর মানসিক বিকাশের জ্ঞান অর্জন করে কি পরিকল্পনা করতে পারেন না? একজন শিক্ষক শিক্ষার্থী যদি মানসিক বিকাশের যদি জ্ঞান অর্জন করতে চান, তাহলে শিক্ষক কি করতে পারবেন না, কি পরিকল্পনা তিনি করতে পারেন না একজন শিক্ষার্থীর মানসিক বিকাশকে অর্জন করার জন্য? এটা হচ্ছে মুদ্রা কথা। মানসিক বিকাশের জ্ঞান অর্জন করতে গেলে তিনি পাঠ্যক্রম ভালো করে বুঝাতে পারেন, পড়াতে পারেন, তো ওনার হাতে রয়েছে। শিক্ষণ পদ্ধতি, টিচিং মেথড, এটাও তার মধ্যে রয়েছে। সিলেকশন অফ দ্য সাবজেক্ট ম্যাটার, এটাও তার মধ্যে রয়েছে। কারণ সাবজেক্ট ম্যাটার যদি ভালো করে পড়ান, ভালো পদ্ধতিতে যদি ভালো পড়ান, ভালো পাঠ্যক্রম অনুযায়ী যদি তিনি পড়ান, তাহলে অবশ্যই একজন শিক্ষার্থীর মানসিক বিকাশটা জ্ঞান অর্জন বৃদ্ধি পাবে। কিন্তু তার শারীরিক বিকাশ নিয়ে তিনি কোনো পরিকল্পনা বা প্ল্যানিং করতে পারেন না। এই পাঠ্যক্রম বলুন, টিচিং মেথড বলুন বা বিষয় নির্বাচন বলুন, এই নিয়ে তিনি প্ল্যান করতে পারেন যে আমি কি করে বুঝালে শিক্ষার্থীর মানসিক বিকাশ গড়ে উঠবে, আমি কোন প্ল্যানে, কোন সিস্টেমে, কোন প্ল্যান করলে ছাত্রটা আমি খুব ভালো করে বোঝাতে পারবো। ইট ইজ কল্ড পরিকল্পনা ইজ নোন অ্যাজ। ঠিক আছে, তো কারিকুলাম সম্বন্ধে তিনি পরিকল্পনা করতে পারেন, তাছাড়া টিচিং মেথড নিয়ে পরিকল্পনা করতে পারেন, বিষয় নির্বাচন বা সিলেকশন অফ দ্য সাবজেক্ট ম্যাটার নিয়ে তিনি পরিকল্পনা তৈরি করতে পারেন। কিন্তু তার শারীরিক বিকাশ তার কাছে কোনো কিছু হাতে নেই, যদিও আছে তার সামান্য কয়েক %, যদিও কিছু পুষ্টিকর খাবার দিয়ে তৈরি করা যায়, সেটা অন্য ব্যাপার। কিন্তু শারীরিক বিকাশ নিয়ে তিনি এই ব্যাপারে কোনো পরিকল্পনা করতে পারেন না তার মানসিক বিকাশ তৈরির জন্য, জ্ঞান অর্জন করার জন্য। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি। তো এই প্রশ্নের কারেক্ট আনসার, আপনারা প্রত্যেকটা প্রশ্নের কারেক্ট আনসার কমেন্ট বক্সে জানান স্যার। আপনারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি জানান কারেক্ট আনসার কোনটা হবে। নিচের কোনটি প্রকল্প সাহায্য হিসাবে বিবেচিত হয় না? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কনসিডার এট এ প্রজেক্ট এইড? এই প্রজেক্ট হিসাবে নিচের কোনটা আমাদের বিবেচিত হবে না প্রজেক্টার হিসাবে বা প্রজেক্ট হিসাবে, এটা সাইন্টিফিক প্রজেক্ট হিসাবে। এখানে প্রজেক্ট বলতে সাইন্টিফিক প্রজেক্ট, টেকনোলজি প্রজেক্টের কথা বলা হয়েছে, সেটা মাথায় রাখুন, টেকনোলজি প্রজেক্ট। এটা হবে স্লাইড প্রজেক্টর, ওভারহেড প্রজেক্টর, তারপর আমাদের হবে এপিডিয়াস্কোপ। এই সবগুলো হচ্ছে প্রজেক্ট এইডসের একটা পার্ট। কিন্তু এখানে ব্ল্যাকবোর্ড বা কৃষ্ণফলককে আমরা
এই প্রজেক্ট এইড হিসেবে ধরে নিতে পারি না। এটা হচ্ছে সামান্য আমাদের শিক্ষণ উপকরণ বা টিএলএম হিসেবে ব্যবহার করতে পারি কৃষ্ণফলককে। এটাকে আমরা প্রজেক্ট এইডস হিসাবে গ্রহণ করতে পারি না। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার সি। নিচের কোনটি ভালো অর্জন পরীক্ষার বৈশিষ্ট্য না, এটা জিনিসটা দেখুন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ গুড অ্যাচিভমেন্ট টেস্ট। একটা ভালো অ্যাচিভমেন্ট টেস্ট করতে গেলে কোন কোন জিনিস দরকার আছে? একটা ভালো অ্যাচিভমেন্ট টেস্ট যে একটা ছাত্রটা ঠিকঠাকভাবে বুঝতে পারলো কিনা না, সে অ্যাচিভ করতে পারলো কিনা না, আমি যা যা পড়াচ্ছি সেটা সে অ্যাচিভ করতে পারলো কিনা না বা অর্জন করতে পারলো কিনা না, তার জন্য আপনি যে পরীক্ষাটা নেবেন এই পরীক্ষার মধ্যে নিচের তিনটা হচ্ছে আপনার থাকতে হবে একদম ট্রুলি। আর একটা জিনিস যেটা আপনার এই ক্ষেত্রে বৈশিষ্ট্য নয় বা এটা আপনার এই ভালো পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে তার সঙ্গে কোনো সম্পর্কিত নয়। ভালো পরীক্ষা নেওয়ার সঙ্গে এখানে একটা অপশন আছে যার কোনো সম্পর্ক নাই বা বিপরীত সম্পর্ক। এক নম্বর, যদি আমি ভালো একটা পরীক্ষা নিতে যাই তাহলে এই পরীক্ষার একটা বৈধতা বা ভ্যালিডিটি থাকতে হবে। ঠিক আছে, বৈধ যে কোনো জিনিস বৈধ থাকতে হয়। তারপর রিয়েবিলিটি একটা সত্য একটা থাকতে হবে। ঠিক আছে, সত্য থাকতে হবে। একদম অযথা হুট করে চট করে কিছু একটা ফালতু করে নিলাম সেটা সম্ভব নয়। বস্তুনিষ্ঠতা বা অবজেক্টিভিটি থাকতে হবে। কিন্তু অস্পষ্টতা, প্রশ্নের মধ্যে কিন্তু কখনো আমরা একটা পরীক্ষা যদি অস্পষ্টভাবে নেই তাহলে কিন্তু সেটা আমাদের ভালো অর্জন পরীক্ষার বৈশিষ্ট্য নয়। আমাদের পরীক্ষাটা হতে হবে স্পষ্ট স্বচ্ছ, তাই তো স্পষ্ট হতে হবে। সেখানে অস্পষ্টতা এখানে ভালো অ্যাচিভমেন্ট টেস্টের আমাদের কি নয়, বৈশিষ্ট্য নয়, নট। সুতরাং কারেক্ট আনসার হবে এখানে অস্পষ্টতা। নিচের কোনটি শিক্ষার্থীদের শিখন অসুবিধার বৈশিষ্ট্য নয়? শিখন অসুবিধার ক্ষেত্রে বৈশিষ্ট্য নয়, দেখুন প্রত্যেকটা কিন্তু নেগেটিভ কোয়েশ্চন। আগে বলেছিলাম আজকের ক্লাসে প্রত্যেকটা নেগেটিভ প্রশ্ন থাকছে এবং দেখতে পাচ্ছেন রয়েছে ভাই। শিখন অসুবিধার বৈশিষ্ট্য নয় মানে শিখতে গেলে তাদের সমস্যা হয়। তো এখানে কোন জিনিসটা আছে যেটা সমস্যা হয় না সেটা কথা বলেছে। এবার দেখুন শর্ট অ্যাটেনশন স্প্যান মানে সংক্ষিপ্ত মনোযোগ বা কিছু সময় মনোযোগ দিতে পারা। তো শিক্ষার্থীরা খুব কম সময় মনোযোগ দিতে পারে, বেশি সময় মনোযোগ দিতে পারে না। এটা তো তার শিখনের একটা অসুবিধার মধ্যে পড়ছে। শিখনের অসুবিধা তো ভালো মতো বুঝুন। একটা শিশু বেশি সময় মনোযোগ দিতে পারছে না, এটা তো শিখনের একটা অসুবিধা, তার মানে এটা শুদ্ধ। বিমূর্ত ধারণা বুঝতে অসুবিধা, ডিফিকাল্টি ইন আন্ডারস্ট্যান্ডিং অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। শিশুরা কী করতে পারে না, বিমূর্ত ধারণাগুলো বুঝতে পারে না, তো এটা তার শিখনের একটা অসুবিধা। সমস্যার সমাধানের দুর্বল, উইক ইন প্রবলেম সলভিং, সে প্রবলেম সলভ করতে সমস্যা হয়, সমস্যার সমাধান করতে সে দুর্বল, তার মানে এটাও তার শিখনের একটা অসুবিধা। তো তিনটা অসুবিধা পেয়ে গেলাম। তার মানে অসুবিধা নয় কোনটা? অসুবিধা নয় হচ্ছে অপশন নাম্বার বি, সাধারণ শিক্ষা প্রেরণা বা স্বাভাবিক শিক্ষার প্রেরণা, নর্মাল লার্নিং মোটিভেশন। এটা হচ্ছে নর্মাল লার্নিং মোটিভেশন, এটা হচ্ছে শিখন অসুবিধার একটা ভালো দিক, সেটা তার নেগেটিভ নয়, অসুবিধা নয়, এটা হচ্ছে সুবিধা। সো এক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার বি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 13, নিচের কোনটি প্রতিভাদার শিশুর বৈশিষ্ট্য নয়? মানে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ চাইল্ড উইথ গিফটনেস, বা গিফটেড চাইল্ড বা ট্যালেন্টেড চাইল্ডের কোনটা বৈশিষ্ট্য নয়? কী হবে কারেক্ট আনসার? হাই লেভেল অফ কমিটমেন্ট, তারা প্রতিভাবান শিশুদের প্রতিশ্রুতি থাকে উচ্চ স্তরে, যে তারা কমিটমেন্ট উচ্চ স্তরে প্রতিশ্রুতি লাভ করতে চায় যে আমার কাজটা খুব ভালো হোক। এটা কি ঠিক? আনসার কোনটা হবে কমেন্ট বক্সে জানান। প্রেফার্স ওয়ার্কিং ইন্ডিপেন্ডেন্টলি অন টাস্ক, কাজ পছন্দ করে স্বাধীনভাবে কাজের উপর, অর্থাৎ আমি নিজে স্বাধীনভাবে কাজ করব যার উপর তারা মানে কি করে পছন্দ করে, লাইক করে, যে আমার কাজ আমি করব, আমি নিজে নিজে কাজ করব, খুব ভালো করে করব, বড়িয়া কাজ করব, এই জিনিসগুলো তারা পছন্দ করে। সমস্যার সমাধান করার সময় তারা একাধিক বিকল্প শনাক্ত করার ক্ষমতা রাখে। এবিলিটি টু রিকগনাইজ মাল্টিপল অপশন হোয়াইল ওয়ার্কিং অন প্রবলেম, যখন তারা একটা প্রবলেম সমাধান করতে যায় তখন তারা অনেকগুলো বিকল্প তারা বেছে নেয়। ঠিক আছে, একাধিক বিকল্প তারা বাছতে পারে। আর কি বলেছে, কোনো একটি কাজ বারবার করার ব্যাকুলতা, রিপিট দ্য সেম টাস্ক মাল্টিপল টাইমস,
একটা কাজ তারা বারবার করে। একটা দেখুন প্রতিভাবান শিশুরা কি ভাই একটা কাজ বারবার করে না, আর বাকি সব করে। তাদের প্রতিশ্রুতি উচ্চ স্তরের আছে, ঠিক আছে, নিজের কাজ তারা নিজে করতে ভালোবাসে, এটাও শুদ্ধ। তারা একটি কাজ অনেকভাবে করতে, তারা একটা প্রবলেম সমাধান তারা অনেকভাবে করতে পারে, এটাও শুদ্ধ। কিন্তু একটা কাজ বারবার করার ব্যাকুলতা তারা করে না। একটি কাজ একবার যদি শুদ্ধ হয়ে যায় তারা এই কাজটা ছেড়ে দেয়, তারপর তারা এই কাজের অ্যাডভান্সড লেভেল কী আছে, অ্যাডভান্স কাজ কী আছে সেটা তারা খোঁজার চেষ্টা করে। তার মানে এখানে বৈশিষ্ট্য নয় কোনটা, বৈশিষ্ট্য নয় হচ্ছে অপশন নাম্বার ডি, এই ক্ষেত্রে হচ্ছে কারেক্ট আনসার। এই ছিল এই আজকের ক্লাসের 13টা প্রশ্নের আনসার কি। তো আমাদের অফিসিয়াল পেজে আমরা অলরেডি এই প্রশ্নগুলো আমরা দিয়ে দেব, আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের আমাদের মোট ক্লাস, যে নাবোধক প্রশ্নগুলি পরীক্ষা ফেল করে বাংলা প্যাডাগজি। দেখলেন কী কী ধরনের প্রশ্ন আসে। তো এটার সেকেন্ড পার্ট আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো। এই ধরনের অনেকগুলো প্রশ্ন পাবেন, প্রত্যেকটা টপিকের উপর ক্লাস পাবেন। শুধুমাত্র আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, সঙ্গে থাকুন, প্রতিদিন আমাদের নিয়মিত ক্লাস দেখতে থাকুন। ধন্যবাদ।